ভাইজান, ভাইজান, ও ভাইজান, আরে কোনো সারা শব্দ নাই। ভাবি, ভাইজান কই? ডাকাটা কি করতেছো কেন তুমি? তোমার ভাইকে খেতে গেছে। আরে বাবা, ডাকাটা কি করতেছিস? তারও তো একটা কারণ আছে নাকি? রাস্তা থেকে সাগরের গলা আওয়াজ শুনে আমি দৌড়ে আইছি। কি রে এরকম চিলাচিলি করতেছিস? কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? সব কিছু ভুলে গেছো। আরে বাবা, তুমি খেতে যাও, লগে লগে সব কিছু ভুলে যাও। তোমার আমি কি কইছিলাম? তোমার আমি কইছিলাম আমি আর এই গ্রামে থাকতে চাই না। আরে আমার ভবিষ্যৎ বলে একটা কথা আছে নাকি? আমি কি এই গ্রামে থাইকে মরুম নাকি? আরে বাবা, আমি শিক্ষিত একটা পোলা, আমি শহরে থাকুম, সেখানে ব্যবসা বাণিজ্য করুম, শিল্পপতি হবো। শিল্পপতি হবো, এটা তো আমাদের স্বপ্নের জায়গা। তোমার আমি কইছি না? কিন্তু কি এইভাবে থাকলে কি আমার ভবিষ্যৎ হইব? তুমি আমারে কও। আরে ভাই, আমি তো বলি নাই, আমি তো চেষ্টা করতেছি। হয়ে যাবে, একটা ব্যবস্থা হয়ে যাবে রে ভাই, আল্লাহ ভরসা। তুই তুই এটা নিয়ে এত তাড়াহুড়ো দেখিস না, আমি দেখি কোন একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে বাবা, এইভাবে কথা কইলে তো সমাধান হইলো না। তোমার আমি কি কইছিলাম? আমি একটা ব্যবসা বাণিজ্য করতে চাই, শহরে থাকতে চাই, ভালো কিছু করতে চাই, আর সেইটার জন্য অল্প কিছু টাকার দরকার। আমি তো তোমার কাছে বেশি টাকা চাই নাই, মাত্র 2 লক্ষ টাকা চাইছি। এই তো। 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা তো কম না রে ভাই। তোর ছোটবেলা থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি, ঢাকার মধ্যে বাড়িটা আছে আর জমিটা আছে, এখানে চাষবাস করি, খেতে যাওয়া, এটা দিয়ে আমরা চলি। এখন তোরে আমি 2 লক্ষ টাকা কই থেকে আইনা দিমু রে ভাই? তুমি টাকা পয়সা কই থেকে দিবে মানে? সমাধান তো পড়ে আছে আমাকে চোখের সামনে। এই যে আমাকে বাড়ি ভিটাটা, সেটা যদি তুমি ভাগাভাগি কইরা বিক্রি করার ব্যবস্থা করো, সমাধান তো হয়ে গেল। আর তো কোনো কথা দেখি না আমি। বাপটা মরে যাওয়ার আগে আমার বই লাগেছে, তোর ছোট ভাই সাগর, ওরে কোনো সময় অবহেলা করিস না। এই কারণে আমি এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা নেই না রে ভাই। টাকার মধ্যে তো বাড়িটা আছে আর ওই জমিটা আছে, এছাড়া তো কিছু নাই। আর তুই যদি সবকিছু আলাদা করে ফেলোস তাহলে কেমন হইব ক? আমি কি তোমার একটাবারের জন্য কইছি আমরা 2 ভাই আলাদা হয়ে যাব? আরে আলাদা হইতেছি কই, আমি শুধু ঢাকা শহরে চলে যাইতেছি। ঢাকা শহরে গিয়া ব্যবসা বাণিজ্য কইরা টাকা পয়সা যখন আমার বাড়বো, তখন তো আবার 2 ভাই একলগে থাকতে পারো। হইয়া গেল। এই যে আমাকে বাড়ি ভিটাটা আছে না, এইটা যদি আমরা বেইসা টাকা পয়সা নেই, তাহলে কত টাকা হইব? 2-1 লাখ টাকা হইব? তার থেকে বেশি টাকা হইব। আমি তো তোমার কাছে কই নাই যে সম্পূর্ণ বাড়ি ভিটা বিক্রি করে তুমি আমার টাকা দাও। এখান থেকে অল্প একটু জমি বিক্রি করে সেই টাকাটা আমারে দিলা, সেই টাকা নিয়ে আমি শহরে চলে যাব। যাওয়ার পর ব্যবসা বাণিজ্য কইরা আমার এই ভাগ্যের চাকাটা আছে না, সেটা আমি ঘুরাইতে চাই। এখানে আমি থাকতে চাই না, আমি শহরে চলে যাবো। আরে বাবা, কেন বুঝতে পারতেছো না? আমি একটা শিল্পপতি হইতে চাই, অনেক টাকার মালিক হইতে চাই। রাগ করিস না, আমি আরে ছাড়ো তো, মনে হইতেছে আমি ছোট বাচ্চা আছি, আমার লগে কথা কইলে এইভাবে সতলাই কথা কইতে হইব? মানে বুঝলাম না তোমার কাণ্ড জ্ঞান দেখা অবাক হয়ে যাইতেছি। আমি কি ছোট আছি নাকি? আরে বড় হয়ে গেছি। আমার মনের অবস্থাটা যদি তুমি বুঝতে পারতা না, তাহলে আমার লগে এইভাবে কথাই কইতা না। এই তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা কর, বাইরে হন। মাথা গরম করলে কি হয় রে ভাই? টাকার ব্যবস্থা হইব রে ভাই। আশরাফুল, জিমাদবর সাহেব, গ্রামের লোকজনের খবর কি কদে? গ্রামের লোকজন তো আছে বালা, আমি তো আর বালা নাই। তোর কি হয়েছে? আমার একটু চলতে কষ্ট হইতেছে। আপনি একটু চেয়ারম্যান সাহেবের কয়ে আমার একটা রিলিফের কাট করে দেন না। নিঃস্বার্থ মানুষ পাইলাম না রে, নিঃস্বার্থ মানুষ পাইলাম না। তুইও স্বার্থপর। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম রমেশ মিয়া, তুমি ওটা আমার বাড়ি থেকে? আইসি আর কি, ওই যে একটু বিপদ পড়ে আপনার কাছে আইতে হইছে। এইটা তো আমি খুব ভালো করে জানি। আমি একটা চেহারা দেখলেই কয়ে দেই হাই বিপদে পড়ে আইছে, কারণ বিপদে না পড়লে আমার কাছে কেউ আহে না। কও শুনি, তোমার কি বিপদ? আমার যে 2 লাখ টাকা লাগে। 2 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবা? ওই যে কি মাদবর সাহেব, আপনি তো জানেন আমার বাপটা মরে যাওয়ার পরে আমার ছোট ভাই সাগরটারে সেই ছোটবেলা থেকে পড়াশোনা করে তারপর মানুষ করছি। নিজে কোনোদিন সন্তান নেই। আমার ছোট ভাইটার আমি সন্তানের মতো আদর করি। তো ওর তো এখন পড়াশোনা শেষ, ও কইছে কি ওই যে ঢাকার শহরে গিয়ে ব্যবসা করবো। ব্যবসা করলে তো ধরেন অনেক টাকা পয়সার বিষয়, এখন আমার কাছে চাইছে। আপনি তো জানেন আমার অবস্থা, এই কারণে বিপদ পড়ে আপনার কাছে আসা। আমার 2 লাখ টাকা দেন। রমেশ মিয়া, তোমার ভাই 2 লাখ টাকা দিয়ে ব্যবসা করব, চাকরি করব, না ক্লিক বিডে জুয়া খেলবো, এটা তো আমার দেখার বিষয় না। তুমি চাইছো আমি তোমারে দিব, কিন্তু আমার শর্ত কিন্তু একেবারেই ছোট। আমি তোমারে 2 লাখ টাকা দিমু,
2 বছর পর তুমি সুদে আসলে আমার 2 লাখ টাকা আমারে ফেরত দিবে। যদি ফেরত দাও কোনো সমস্যা নাই, কিন্তু ফেরত না দিলে তোমার ভিটা মাটি আমি কাইরা নেব। তখন কিন্তু আর কিছু উল্টাপাল্টা কথা কইতে পারবা না। কথা আর কাজে মিল রাখতে হইব। কথা কাজে মিল না রাখলে তারে কিন্তু আমার সহ্য হয় না। এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না মাদুর সাহেব, আমি এবার 2 বছরের মধ্যে আপনার টাকা দিয়ে দিব। আর আমার ভাই পড়াশোনা করছে, এই গ্রামে 10টা পোলাপানের মতো না, হীরার টুকরা ছেলে। ও 2 বছর পরে ব্যবসা কইরা অনেক বড় শিল্পপতি হয়ে যাবো। তখন তো ওই 2 লাখ টাকা কোনো বিষয় না, লাভে আসলে সুদে সব মিলে আপনার টাকাটা পরিশোধ করে দেব। আমার ভাই আপনার এই টাকাটা নিয়ে কোনো বাজে জায়গায় খরচ করবো না। এই টাকা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। দিতে পারলে ভালো, দিতে পারলে তো আমারই লাভ। তুমি তো আর আমার 2 লাখ টাকা ফেরত দিবা না, লাভ সহ ফেরত দিবা। কিন্তু না দিতে পারলে আবার তোমার ক্ষতি। শোনো, 1 লাখ টাকা রাখো, আর সন্ধ্যার সময় আইয়া 1 লাখ টাকা লইয়া কাগজে সাইন করে দিয়ে যায়, আর টাকাটা ঠিক মতো ফেরত দিও। তোমার ভাইয়ের জন্য তুমি যা করছো সবই তো দেখছি। নিজে না খাইয়া তারে খাওয়াইছো, নিজে না পইরা তারে পড়াইছো। কিন্তু বর্তমান যে যুগ, খুব স্বার্থপর যুগ। স্বার্থের লাইগা বাপ পোলারে চেনে না, পোলা বাপেরে চেনে না, ভাই বোন রে চেনে না, বোন ভাইরে চেনে না। একটু সাবধান থাকি। মাধব সাহেব, আপনার আমি বলছি তো, আমার ভাই হইল গিয়া একটা হীরার টুকরো ছেলে। ও জীবনও আমার সাথে বেইমানি করবো না। বেইমান তো সবাই এমনি এমনি হয় না রে, সময় সবাই বেইমান বানায় দেয়। শোন, কে কি করলো না করলো এই দেখে আমার কাম নাই, আমার দরকার টাকা। আমার কথা একটাই, 2 বছর পর সুদ আসলে যদি তুমি টাকাটা আমার কাছে নিয়ে না আসতে পারো, তাইলে কিন্তু আমার তুমি ভালো করে চেনো। আমি তো বলছি আপনি 2 বছরের মধ্যে লাভে আসলে সুদে সব কিছু মিলায়া আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো। আর আমি যদি টাকা দিতে না পারি, আমার বাড়ি থেকে আপনি আমার লাথি মেরে বাইর করে দিয়ে। কথা মাথায় রাখো। জি মাধব সাহেব। আর মাধব সাহেব, তাইলে ওই যে সন্ধ্যার সময় আইসা ওই সাইন দিয়া আরো 1 লাখ টাকা নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে লক্ষ্মী, লক্ষ্মী এরাই হইলো আমার লক্ষ্মী। এরা আমার দোকানের গ্রাহক। আমি এর কাছে টাকা বেশি, টাকার বিনিময়ে টাকা পাই। এটাই তো আমার ব্যবসা। আহো আহো, এই 5টা টেপ, এক সাইড টেপ লাগে মাথা ব্যথা করে। কাট কি হবো না? হইব হইব হইব, সব হইব। বাহ 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 বাহ, তোমার কাছে আমি 2 লক্ষ টাকা চাইছিলাম, তুমি আমারে 2 লক্ষ টাকা দিলা। আরে টাকা পয়সা তো একটু বাড়ে দিতে পারতা নাকি? টাকা সরে অনেক টাকা খরচ, থাকতে গেলে খরচ, চলতে গেলে খরচ, অন্যান্য খরচ তো আছেই। এই জন্য তোমারে কইছিলাম টাকা পয়সা একটু বাড়ে দিতে পারতা। তোমার ভাই 2 লাখ টাকা কত কষ্ট করে জোগাড় করছে, এটা যদি তুমি বুঝতা তাইলে তুমি এমন করে কইতা না। তোমার কি মনে হয় এই 2 লাখ টাকা কি তোমার ভাইয়ের কাছে ছিল? সে তো চেষ্টা করছে যতটুকু পারছে দেওয়ার। আহা ভাবি, আপনি কেন কথা কইতেছেন? আমি কি আপনার একটা বারের জন্য কইছি আমার ভাইটা কই থেকে 2 লক্ষ টাকা পাইছে সেই টাকার বর্ণনা আমারে দেন? আমি তো আপনারে কই নাই, তাহলে কেন কথা কইতেছেন? এই যে মাইয়া মানুষের একটা স্বভাব খারাপ, মানে কোনো একটা কথা শুনলে সেই কথা শুনে আরো 10টা কথা কিভাবে বাড়ানো যায়, এইটা হচ্ছে ধান্দা। এই ভাই, আমাকে ভাইয়ের মধ্যে তুমি কেন নাক গলাইতেছো? ভাইরে, তোর ভাবির কথা কিছু মনে করিস না। তুই আপাতত 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু কর। আমার হাতে যখন টাকা আইবো তুই আমার ফোন দিলে আমি সাথে সাথে তোর আরো টাকা পাঠাই দেবো। নিজের স্বপ্ন দিস, সাবধানে যাই। খাওয়া ঠিক মতো করিস রে ভাই। হ্যাঁ সারো, সব সময় শুধু আমারে ধরে কথা কও, এটা কোনো যুক্তির মধ্যে পড়ে নাকি? আরেকটা কথা, তুমি কেন কান্নাকাটি করো? কান্নাকাটি করার কারণটা কি, সেই যুক্তিটা আমারে ক্লিয়ার করো। আরে বাবা, এই বাড়ি থেকে মরছে, আমি তো বাইসে আছি, জলজান্ত একটা মানুষ, তুমি বাইসে আছো, ভাবি বাইসে আছে, তাহলে সমস্যা কি? কান্নাকাটি কেন? চাষা ভুষা মানুষ, অনেক কিছু বোঝে না, উল্টা পাল্টা আচরণ করে। আরে বাবা, একটা শুভ কামে যাবো, এর মধ্যে বাগড়া দিয়ে দিতেছে। বাইরে বাপ মা মরে যাওয়ার পরে তোরে কুলুপিটা করে মানুষ করছি আমি। একটা দিন তোরে স্যার আমি থাকি নাই। তুই আমি ঢাকার শহরে চলে যাইতেছিস, আমার ভিতরে যে কি কষ্ট হইতাছে রে ভাই, আমি তোরে বুঝাইতে পারুম না। কারণ তুই তো আমার সন্তান রে ভাই, তোর সন্তানের মতো করে আমি মানুষ করছি না। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। এই তোমরা 2টা রং ঢং শুরু করে ফেলছো। এই সব তো মোটা আমার ভালো লাগতেছে না, আমার গাড়িটা যেন মিস হয়ে যায় সেই ধান্দা না। আমি রং ঢং আর সহ্য করতে পারুম না, আমি চলে যাইতেছি, আমার গাড়ি সাইডে দিব। বাইরে আমার ভাইরা আমার বুকটা খালি করে চলে যাইতেছে। এই ভাইয়ের লেগে তুমি এত কিছু করলা, আর সেই ভাই এটা তোমার কেমন ব্যবহার করে গেল? এই ভাইয়ের কথা চিন্তা করে আজকে একটা সন্তান পর্যন্ত নাও না, এবারে সন্তান হারা করে রাখছো।
আমার কথা মনে রাখো, এই ভাই তোমার একদিন সর্বশান্ত করে দিয়ে যাইব, তোমার লোকে বেইমানি করবো, আমার কথা তুমি মনে রাখো। সত্যি আমি ভাগ্যবান, তোমার মতো একটা সুন্দরী লক্ষ্মী বউকে পেয়েছি। আমিও অনেক ভাগ্যবান, বরং তোমার চেয়ে বেশি ভাগ্যবান। তোমার মতো এত কিউট, ইনোসেন্ট, কেয়ারিং একটা হাজবেন্ড পেয়েছি। সত্যি আমার আর কিচ্ছু চাওয়ার নেই। বাই দ্য ওয়ে, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, আমাকে তো থাইল্যান্ডে যেতে হবে। বুঝতেই তো পারো কাজের যে পরিমাণে প্রেশার, নানান চাপ, তোমাকেও ঠিক মতো সময় দিতে পারি না। আমার তো কোনো কিছু করার নেই, মানে আমাদের এই শহরের আমি তো নাম করা শিল্পপতি, আমার উপরে কত দায় দায়িত্ব। আমি যদি সময় মতো থাইল্যান্ডে যেতে না পারি তাহলে তো আমাদের এত কোটি টাকার বিজনেস, সেটা কি হবে বলো তো? সেজন্য আমাকে যেতে হবে। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে থাইল্যান্ডে যেতে চাও? আর তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার জন্য একটা, আমার জন্য একটা, দুইটা টিকিট কনফার্ম করে ফেলবো। তুমি কি বলো? দেশের বাইরে তো আমার ঘুরতে যেতে ইচ্ছে করে না, তবে আমার একটা ইচ্ছে আছে, চাইলে তুমি পূরণ করতে পারো। তোমার ইচ্ছে আছে, আমি চাইলে পূরণ করতে পারি। আচ্ছা বলো তো কি? বিয়ের পর থেকে তুমি যখন তোমার গ্রামের গল্প শোনাতে, আমার খুব ইচ্ছে করতো তোমাদের গ্রাম থেকে ঘুরে আসি, ভাইয়া ভাবি সবার সঙ্গে খাবো, আড্ডা দেব, কিন্তু কখনো এমন কিছু হয়নি। তুমি চাইলে আমাকে গ্রামে নিয়ে যেতে পারো। আমি মানে তোমাকে কিভাবে বোঝাবো? আসলে গ্রামে না আমি যেতে চাই না। গ্রামের এখন বর্তমানে যে পরিস্থিতি বা যে অবস্থা আছে আমার সাথে কোনোভাবে যায় না তো। হ্যাঁ, আমার ভাই ভাবি আছে, এটা সত্যি কথা, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু আমার ভাই ভাবি তো আসলে এমন উন্নত পরিবেশে আসেনি, মানে আমাদের সাথে যে শ্যুট করবে সেই ব্যাপারটা নাই। আমার ভাই ভাবির স্ট্যাটাস আমার স্ট্যাটাস এক না তো, সেজন্য আমি মানে মনক্ষুণ্ণ ওই ব্যাপারটা এনে, প্লিজ ওটা বাদ দিয়ে যদি অন্য কোনো কথা থাকে সেটা তুমি আমাকে বলো। শুধু থাইল্যান্ড না, আমি তোমাকে পৃথিবীর যে কোনো দেশে ঘুরতে নিয়ে যাব, কিন্তু ওই গ্রামে যেতে চাই না। বুঝতে পারছো ব্যাপারটা? এটা তুমি কেমন কথা বললে? যে ভাইয়া ভাবির হাতে তুমি মানুষ হয়েছো, আর আজকে কিনা তাদেরকে নিয়ে তুমি এসব কথা বলতেছো? শোনো, এখনো সময় আছে, ভালো হও। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, সমস্যা নেই। তুমি একটা কাজ করো, যেহেতু আমাদের গ্রামে যেতে প্রবলেম, ভাইয়া ভাবির তো শহরে আসতে প্রবলেম নেই, তুমি ভাইয়ার ভাবিকে এখানে নিয়ে আসো, আমাদের সঙ্গেই থাকবে। এটাই তো সমস্যা, সমস্যা তো এই জায়গাতেই। আমি যদি ভাই ভাবিকে এখানে নিয়ে আসি, ধরো আমি নিয়ে আসলাম, তোমার কথাটা মানলাম, কিন্তু ভাই ভাবি কোনোভাবে আমাদের সাথে অ্যাডজাস্ট হতে পারবে না, আমাদের সাথে তো পারবেই না। এই যে এত বড় উন্নত পরিবেশ, তারা তো কখনো চোখেই দেখেনি, ভুলভাল কাজ করে ফেলবে, আর সেটার জন্য এই সমাজে আমার মুখটা কালো হয়ে যাবে। তুমি কি চাও আমার এই মানে ফর্সা মুখটা মানে কালো হয়ে যাক? তুমি সব কি বলো, আমি না কিচ্ছু বুঝতে পারি না। ভাইয়া ভাবি এখানে আসলে তোমার মুখ কালো হওয়ার কি আছে? শোনো, ভাইয়া ভাবিকে কিন্তু তুমি এখানে আনবে। আচ্ছা ঠিক আছে, এইসব বিষয় নিয়ে পরে কথা হবে, আমার জরুরি একটা কাজ আছে, আমি তাহলে যাই। আর তুমি যদি থাইল্যান্ডে যেতে চাও সব ব্যবস্থা আমি করব। আমি তাহলে এখন যাই, লক্ষ্মী শোনাটা আর আসি। হ্যাঁ, ওহ ঠিক। একটা জিনিস কিছুতেই আমি বুঝতে পারি না, যখনই সাগরকে ভাইয়া ভাবির কথা বলি তখনই ব্যস্ততা দেখায়, গ্রামে যেতেই চায় না। তোমার শরীরের অবস্থা দিন দিন আরো খারাপ হইতাছে। তোমারে আমি কত করে কইলাম একটা ভালো ডাক্তার দেখা, তুমি আমার কোনো কথা শুনো না। এই হাড় ভাঙা পরিশ্রম তুমি আর কতদিন করবা আমারে কও তো? যতদিন আমার ভাই শিল্পপতি না হইব ততদিন। একবার যদি আমার ভাই শিল্পপতি হয়ে যায় তখন আমার এত পরিশ্রম করা লাগবে না রে বউ। তখন খালি দেখবি আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়া আরাম করে খাইতাছি। শুনলাম তোমার ভাই নাকি প্রতিষ্ঠিত হইছে, মেলা বড় শিল্পপতি হইছে, শহরে নাকি তার অনেক নাম ডাক হইছে, অনেক টাকা পয়সা হইছে। সে চাইলে তো শহরে নিয়ে যায় তোমার একটা ভালো বড় ডাক্তার দেখাইতে পারে। সে তো জানে তুমি কতটা অসুস্থ, তুমি তো তার লেগে কম করো নাই।
ছোটবেলা থেকে পড়ালেখা না কইরা ছোট ভাইরে হাড় ভাঙা পরিশ্রম করে মানুষের মতো মানুষ করছো, আর সেই ভাই তোমার একটা খবর নেয় না, তোমারে একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো, বাইসা আছো না মইরা গেছো। আর মাতবর সাহেবের কাছে এই বাড়ি বন্ধক রেখেছে 2 লাখ টাকা দিছো, সে টাকা দেওয়ার তো কোনো খবর নাই। আজকে 2 বছর হয়ে গেছে, আজকে টাকা দেওয়ার তারিখ। মাতবর সাহেব ভাইয়া যদি আম করে গলা ধাক্কা দিয়ে এই বাড়িতে বাই করে দেয়, আমি তোমায় নিয়ে কই যাবো, আমি কেমনে কি করব? তুমি না কইছিলা তোমার ভাই নাকি তোমার লগে বেইমানি করবো না, তাইলে আজকে এটা কি করলো? বউ, তুই কিন্তু বেশি কথা কস, তুই ভালো করে জানোস আমি সব সহ্য করতে পারি, আর কিন্তু আমার বাইরে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা কথা কয় এটা আমি সহ্য করতে পারি না। তুই ভালো করে জানো যে আমার ভাই কত কাজে ব্যস্ত থাকে, ওর কি ফোন ধরার সময় আছে? খালি উল্টাপাল্টা কথা কস তুই। হ হ, ভাইয়ের নামে কিছু কইলে তো তোমার গায়ে আগুন জ্বললা উঠে। যাই হোক, তোমার শরীরের অবস্থা তো ভালো না, তুমি এই অবস্থায় জমিতে যাইবা, তখন যে শরীরটা আরো খারাপ হয়ে যায়, কি করবা তখন? কি করবো রে বাবু, শরীর যে খারাপ এটা তো জমি বুঝবো না, জমিতে তো পানি দিতে হইব, জমির অবস্থা তেমন একটা ভালো না, 2-1 দিনের মধ্যে যদি পানি না দেই সব ফসল নষ্ট হয়ে যাইব। হাতে তেমন একটা টাকাও নাই যে 2টা কৃষাণ রেখা জমিতে পানি দেওয়া, যতই কষ্ট হোক নিজে যায় জমিতে পানি দিতে হইব, আর কোনো উপায় নাই। রমেশ ভাই, রমেশ ভাই, ও রমেশ ভাই, কি রে মাইনুল, কি হইছে এমন চিল্লাইতেছ? আর কোয়েন না ভাবি, বড় একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? কি খুশির সংবাদ রে ভাই? আরে তুমি থামো, কি খুশির সংবাদ খুইল্লা কও। কি আর খুলে কমু, রমেশ ভাই আপনার ছোট ভাই সাগর আছে না, এর তো পত্রিকা বিশাল বড় ছবি ছাপাইছে, ও নাকি অনেক বড় শিল্পপতি হয়েছে, এই নিয়ে গ্রামের সবাই তো হইয়াল্লা শুরু করেছে। তুই সত্যি কইতাছস? আমার ভাই সাগর ওর ছবি পত্রিকায় ছাপছে, ও বড় শিল্পপতি হইছে? মায়া, মায়া বলছো আমার ভাই নাকি বড় শিল্পপতি হইছে, ওর ছবি নাকি পত্রিকায় ছাপছে। এখন দেশের মানুষ ওর শিল্পপতি হিসাবে চিনবো। আমি শিল্পপতির বড় ভাই, সবাই আমারে দেখে সালাম দিব। ওরে খুশিতে আমার মনটা ছটফট করতেছে। 2টা বছর ধরে আমার বাইডারে দেই না, কখন আমার বাইডারে দেও? রমেশ ভাই আপনার মন ছটফট করতেছে তো আপনার ছোট ভাইয়ের জন্য, কিন্তু আমাদেরও তো মন ছটফট করতেছে মিষ্টি খাওয়ার জন্য। তা মিষ্টি খাওয়াবেন কবে? মিষ্টি খাবি তোরা? এইটা তেমন আর কি, এই যে দাঁড়া দাঁড়া, আমি এই যে 500 টাকা গ্রামের সবাই এটা মিষ্টি খাবি ধর। আরে তুমি এটা কি করলা? তুমি না এই টাকা রাখছো ডাক্তার দেখানোর লেগা, তুমি এই টাকাটা দিয়া দিল আরে মিষ্টি খাওয়ার লেগা? তুমি চুপ করো। আমার ভাই পোস্টারে ছবি ছাপছে, অনেক বড় শিল্পপতি, এর চাইতে খুশি আর কি আছে? যতগুলা ডাক্তার লাগে আমার ভাই দেখাইব। এই তোরা যা, গ্রামের হক গোল্ডে নিয়া তোরা মিষ্টি খা, যা যা। রমেশ ভাই আমি অনেক লোকের পাগলামি দেখছি, কিন্তু ছোট ভাইয়ের জন্য যে বড় ভাই এত পাগলামি করে এটা আমি কখনো দেখিনি ভাই। সেই ছোটবেলার থেকে ছোট ভাইয়ের যেভাবে আগলায় রাখছেন, কখনো বাপ মায়ের অভাব বুঝতে দেন নাই, এমন বড় ভাই পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। রমেশ ভাই আমি আসি তাহলে, আসসালামু আলাইকুম ভাবি, আসি। ওয়ালাইকুম সালাম। আমার ভাইয়ের লেগে দোয়া করিস রে ভাই। মুনা বুঝছো কি হয়ে গেল? আমার সাগর অনেক বড় শিল্পপতি, পোস্টার ওর ছবি ছাপাইছে, গ্রামের মানুষজন বলাবলি করতেছে সাগর এখন অনেক বড় স্যার, শিল্পপতি, টাকা পয়সার অভাব নাই। তুমি তো অনেক কইছিলা আমার সাথে আমার ভাই যোগাযোগ করে না কা, ফোন ধরে না কা। আমি এখন বুঝতে পারছি, আরে আমার ভাই তো শিল্পপতি হইতে গেলে অনেক ব্যস্ত থাকে, তার কি সময় আছে আমার ফোন ধরার? এখন আমি বুঝছি, আরে আমার ভাই বেঈমান না, আমার ভাই। তুমি যেমন খুশিতে নাচতাছো, তুমি ভুল লাগেছো আজকে কয় তারিখ? আজকে 1 তারিখ, মাতবর সাহেবের সুদ সহ টাকা ফেরত দেওয়ার তারিখ। মাতবর সাহেব যদি এখন ফোন দিয়ে টাকা চায়, তুমি এতগুলা টাকা কই থেকে দিবা? মাতবর সাহেব যে রাগী মানুষ, সে যদি সময় মতো টাকা ফেরত না পায়, তাহলে আমগো অবস্থা কি করবো তুমি বুঝতে পারতেছো? আমগো তো পথে বহাইবো। এ তুমি কি পাগল হইছো? কি কইতাছো? এত সোজা না। আমার ভাই সাগর অনেক বড় শিল্পপতি, ও সব টাকা দিয়ে দিব। দাঁড়াও, আমি আমার বাইরে এখন কল দিতাছি। হ্যাঁ,
মা তো বড় করে বাইর করে দিব, এত সোজা না, ও টাকা দিয়ে দিব। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কি ব্যাপার, ফোন ধরে নাই? আমার ব্যস্ত তো, আরেকবার দিতেছি, খারাপ। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। মুখটা এমন কালা হয়ে গেল কেন? তোমার ভাই ফোন ধরে নাই তাই না? আর ফোন ধরবো কেমনি কো? হ্যাঁ, আমার ভাই এখন অনেক বড় শিল্পপতি না? হ্যাঁ, ওর কত কাজ থাকে, কত ব্যস্ত থাকতে হয়, ওর কি আর ফোন ধরার টাইম আছে? ওর কাছে কত লোকজন আসে, কত মিটিং সিটিং হয়, সবসময় ব্যস্ত থাকতে হয়। আমার ভাই কি আমার মতো নাকি যে মোবাইল হাতে নিয়ে বসে থাকে? তোর ভাই ফোন হাতে লয়ে বয়ে থাকে কিনা এটা তো আমি জানি না, তাই আমি সারাদিন ফোনটা হাতে লয়ে বয়ে রইছি। ভাবতাছি কখন রমিজা ফোন দিয়া কয়, মাতবর সাহেব টাকা জোগাড় হয়ে গেছে, আইসা লইয়া যান, চা খাইয়া যান। কত ফোন আহে, তোর ফোন আহে না। আরে গতকালকে তো বিকাশ থেকে নাহিদের ফোনও আইছে, কিন্তু তুই ফোন করস না। ফোন করস না কে? টাকা দিবি না? আরে আমি তো সময় মতন টাকা নেওয়ার লেগে আয়া পড়ছি, এখন তুই আমার টাকা দিয়ে দিবি, আমি চলে যাবো। আমার মেলা কাজ পড়ে রইছে, আমি মাতবর মানুষ, তুই বুঝোস না কে? আমি কোনোদিন কারো কাছে টাকার লেগে আসি না, সবাই টাকা আমার বাসায় লইয়া যায়। আজ বাধ্য হয়ে তোর কাছে আইছি যখন টাকা দে জায়গা। ওহো, ও ওর ছোট ভাই তো আবার বিশাল বড় শিল্পপতি হয়ে গেছে, পত্রিকায় ছবি টবি ওঠে, এখন তোর অভাব নাই, দে টাকা দে জায়গা, চা আরেকদিন খামু। মাধবর সাহেব, আমি আপনার টাকার ব্যবস্থা করতে পারি নাই। আসলে হয়েছে কি, আমার ভাই অনেক বড় শিল্পপতি না, পরে যে অনেক রকম মিটিং থাকে, কত রকম মিছিল থাকে, দৌড়াদৌড়ি করতে হয়, তো আমি ফোন দিছি কিন্তু ফোনে ওরে পাই নাই। আমি 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 ওই ফোনে পাইলে আমি ওই কথা বলে আপনার টাকাটা দিয়ে দিব। আমার আসলে ওর সাথে কথা বলার পরিস্থিতিটা হয় নাই। সেই পরিস্থিতি হয় নাই নাকি তোমার ভাই তোমার ফোন ধরে নাই, সেটা তুমি মাতব্বর সাহেবরে কও। মাতব্বর সাহেব, ওর ভাই ওর লগে বেইমানি করছে, ওর কোনো ফোন ধরে না, আমরা কল দিলে কলটা পর্যন্ত কাইটটা দেয়। ওর ভাই ওর লগে যোগাযোগ করতে চায় না। আল্লাহ আল্লাহ, তুমি আমার এরকম জ্যোতিষী পাওয়ার কেন দিলা? আমি না ঠিক বুঝতে পারছিলাম এরকম কিছু একটা হইব। তুই যেদিন আমার কাছে গিয়া কইলি, মাতবর সাহেব ও খুব ভালো মানুষ, ও 8-10 জনের মতো না, দেখবেন 2 বছরে কোটিপতি হয়ে যাইব। কোটিপতি তো হইছে, টাকা দেয় নাই, দিব না। আরে এই যুগে তো বাপ পোলারে দেখে না, আর সে তো ভাই, সে তোরে দিব টাকা। আমার ওসব শুনে কাম নাই, আমি টাকা দিছি, আমার টাকা লাগবে। তুই তো খুব ভালো করে জানিস আমার হিসাব। আমি টাকা দেই, সময় মতো সেই টাকা নেই, আর যদি সময় মতো সেই টাকা না পাই তাহলে আমার রূপ চেঞ্জ হয়ে যায়। আমার সেই রূপ দেখা তখন আজ যাইলো ভয় পায়। এখন আমার টাকা দে, আমি যাইগা, আর নাইলে কিন্তু আমার কথা মতো আমি বাড়ি ঘর নিয়ে নেবো, তোর রাস্তায় ঘুরবি। টাকা দে। মাধবর সাহেব, দয়া কইরা আমাকে ওই বাড়ি থেকে আমাকে খেদাই দিয়েন না। আমাকে এই বাড়ির ভিটাটা ছাড়া আমাকে আর থাকার কোনো জায়গা নাই। আমি 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 আপনার কথা দিতেছি, আপনার সব টাকা লাভ সহ আমি আপনার ফিরাই দেবো। কালি কয়টা দিন আমার একটু সময় দেন, সময় দেন আমারে। এই আমি মাতবর, এক কথার মানুষ। আমি যখন কইছি আজকে টাকা দিতে হইব, আজকাই দিতে হইব। এই গ্রামে আমার নিয়ে একটা বদনাম চালু আছে না? আমি টাকার লাইগা একজনের গলায় গামছা দিছিলাম। কার গলায় দিছিলাম জানস? আমার নিজের বাপের গলায় দিছিলাম। আমি আমার বাপের টাকার লাইগা ছাড়ি নাই তুই কাটা। এই আমার কাছে টাকাই বাপ, টাকাই মা, টাকাই সন্তান। এখন টাকা, এখন মানে এখন। এই বাইর, একবার বাইর কর। মাধবর সাহেব, আমি বলছি তো আপনার কয়েকটা দিন আমার সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দিব। আপনার পায়ে ধরি মাধবর সাহেব, আমার আমার জামাইরা এমনি মায়ের নাম, জামাইটা অনেক অসুস্থ, মইরা যাইবো তো মাতব্বর সাহেব। ভয় মইরাই যাও। খারাই রসুস কে মারা যায়। মাতবর সাহেব ওদের মারে না, ছেড়ে দেন, গরিব মানুষ মরে যাবে তো। রমজাদা, আমার লগে মাতব্বরি করস? মায়াগিরি মানবতার ফেরিওয়ালা হইছ? হ্যাঁ, টাকা কেটা দিছে? টাকা আমি দিছি, আমার জলে পিড়া, নাহলে কিন্তু চাকরি নট পিড়া। আমি একটা চাকরি করবো না। যেই মানুষটা অসহায় মানুষদের টাকার জন্য মারতে পারে, আমি তো চাকরি করবো না। প্রয়োজনে ঢাকা শহরে রিক্সা চালাবো, তাও আপনার চাকরি করবো না। রিক্সা চালাবি না? ঢাকায় যখন রিক্সা হারাইবো, টাকার লাগে আমার কাছেই আসবি, তখন দেখা মনে আজকের চাকরি নট। আমার বাড়ির আশপাশেও জানে না দেখি। আরে তোরা লাস্ট ওয়ার্নিং দিয়ে যাইতাছি, আমি পোলা পানি লইতাছি দখল নেওয়ার লাইগা। হইয়া জানি একটা রওনা দেখি, তখন কিন্তু আহত করুম।
এখন আমাকে কি হবে? আমি তোমার নিয়ে কই যাবো? তুমি একটা অসুস্থ মানুষ, কেমনি চলবো আমরা? বউরে, আল্লাহর দুনিয়া এত বড় জায়গা, কোন জায়গায় অবশ্যই আমাকে জায়গা হইব। চল আমরা ঢাকা শহরে চলে যাই, সেইখানে গিয়ে আমরা কাম করে খাবো। চল। কি হয়েছে তোমার? খারাপ লাগতেছে? আমার না অনেক খিদা লাগছে রে বউ। খিদার কারণে আমি শরীরে শক্তি পাইতেছি না, শরীর কাঁপতাছে। আমি এখন কি করবো? আমার কাছে তো কোনো টাকাও নেই যে তোমার খাওয়ান কিনা খাওয়ামো। যা 500 টাকা ছিল ওইটা তো আমরা গাড়ি ভাড়া দিয়ে শহরে আইলাম। আমি দম নিতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে গেছে। কি হইলো তোমার? এই চলো না, একটা গিট দেখা যাইতেছে, ওখানে যায় বসি। আসো একটু। কি হয়েছে? অনেক খারাপ লাগছে। এই নেবো তোমার নিয়ে আমি এত বড় শহরে কই যাবো? এত বড় শহরে আমি কি করবো? ওনার কি হয়েছে? উনি এমন করতেছে কেন? আর কইও না, আমরা গ্রাম থেকে এই শহরে আইছি। আমরা এই শহরের কোনো কিছু চিনি না, জানি না। আমার জামাইটা অনেক অসুস্থ ছিল, রাস্তা দিয়ে আইতে আইতে এখন আরো বেশি অসুস্থ হয়ে গেছে। এই শহরে আমাকে আপন বলতে আমার ভাই ছাড়া আর কেউ নেই। সেই ভাই কই থাকে আমরা জানি না। আমি আমার এই অসুস্থ জামাইটাই নিয়ে এখন কই যাবো, কি করবো কিচ্ছু বুঝতে পারতাছি না। আল্লাহ, তুমি আমার এই কি ধৈর্যের পরীক্ষা নিতেছো? আপা, কোনো চিন্তা করবেন না, আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করবেন। ওনাকে দেখে তো বেশ অসুস্থ মনে হচ্ছে, আর বাইরে যে পরিমাণে ঠান্ডা, এখানে যদি থাকে তাহলে উনি আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, এটা আমার বাড়ি, আপনি ভাইয়াকে নিয়ে আমার সঙ্গে চলেন। যখন আপনারা একটু সুস্থ হয়ে যাবেন তখন না হয় আপনারা দুজনে মিলে আপনাদের ভাইকে খুঁজে তারপর তার বাসায় যাবেন। চলেন আপা। বোনে, তোমার ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই। তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করলা, আমরা এটা সারা জীবন মনে রাখবো, কোনোদিন ভুলবো না। আপা, আর কথা বাড়িয়েন না, তাড়াতাড়ি চলেন। চলেন, চলো আস্তে। মা গো মা, আপামনি এত বড় বাড়ি আপনি গো, এত বড় বাড়িতে কে কে থাকে আপামনি? আমি, আমার হাজবেন্ড, আমার বাবা আছে, কিন্তু উনি বেশি একটা থাকে না, উনি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। স্যার কি অনেক টাকা পয়সার মালিক? অনেক টাকার মালিক কিনা জানি না, তবে এই শহরে 10 জন শিল্পপতির মধ্যে একজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোনেন আপা, যতদিন এই বাড়িতে আছেন আপনারা কিন্তু নিজের বাড়ি মনে করে থাকবেন, যখন যেটা প্রয়োজন তখন সেটা নিয়ে নেবেন। থাকো মায়া, দেখছো আমার ভাই আমার ঘরে যে মাতব্বর গ্রামের মধ্যে অত্যাচার করে খেদাই দিছে, আমার ভাই জানছে, জানার পর খুঁজতে খুঁজতে এই বাড়িতে আয়া পড়ছে। এ ভাই, আমরা যে বাড়িতে আছি তুই খোঁজ পাইলি কই? মায়া দেখো আমার ভাই কত সুন্দর পোশাক পরছে, একেবারে রাজা বাসার মতো লাগতেছে বাইরে। আচ্ছা, গ্রামের চাষা বসে একটা মানুষ দেখা হলে শুধু গায়ে হাত দিয়ে কথা বলে? তোমার সাহস তো কম না? তুমি আমার গায়ে হাত দিয়ে কেন কথা বলছো? আর কাকে আমি কি বলছি? সামান্য একটা গরিব অসহায় দিন মজুর চাষা বসা মানুষ, তার তো কোনো কমন সেন্সে নেই, তাকে আমি বুঝাতে যাচ্ছি। তুমি জানো আমি যে পোশাক আশাক পরেছি এসবের দাম কত? তুমি তোমার এই ময়লা শরীর দিয়ে আমার পোশাকে হাত দিয়েছো। আমার পোশাকটা কোনোভাবে যদি নষ্ট হয়ে যায় পারবে কিনে দিতে? তা তো পারবে না, সেই মুরতটা তোমার নেই, আমি খুব ভালো করে জানি। দেখা হলে গায়ে হাত দিয়ে কথা বলা। এই যে চেহারা অবস্থা কি করছো? আমার নাকে গন্ধ চলে আসছে, গন্ধে আমি টিকে থাকতে পারছি না এখানে। ছোট লোক কোথাকার। আরে আমার এই বাড়ির ঠিকানা তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে শুনি? আমি কি একটা বারের জন্য বলেছি তুমি আমার বাড়িতে আসো? কোন সাহসে এসেছো? সাগর, এটা কোন ধরনের ব্যবহার? তুমি ভাইয়ার সাথে এরকম ব্যবহার করছো কেন?
থাক বৌমা, থাক, ওরে কিছু বইল না। ভাইরে, এইটা যে তোর বাড়ি আমি জানতাম না। অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে, কোলে পিঠে করে মানুষ করছি, একটা ভিতরে ভালোবাসা কাজ করছে, তো তাই আবেগে তোরে জড়ায় ধরছি রে ভাই। আমি 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 ভুল করছি। আর ভাই, পোস্টারে দেখলাম মানুষজন কি করতেছে, তুই নাকি অনেক বড় শিল্পপতি হয়ে গেছিস। আমি তোরে এত ফোন দেই, তুই ফোন ধরস না কে? ফোন ধরস না কে তুই? হ্যাঁ, আমি শিল্পপতি হয়েছি, তাতে তোমার সমস্যার কি আছে? তোমার তো আমি সমস্যার কোনো কিছু দেখছি না। আর তুমি আমাকে কল করবে, আমি ফোনটা নিয়ে বসে থাকবো তোমার কলটা রিসিভ করার জন্য। মানে আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমার একটাই কাজ, তুমি কল করবে, সেই কলটা রিসিভ করবো। তুমি জানো আমি কত টাকার বিজনেস করি? তোমার কোনো আইডিয়াই নেই। তুমি যে আমাকে কল করেছিলে, আমি তো ব্যস্ত থাকি, তোমাকে বুঝতে হবে। আর তুমি অনুমতি না নিয়ে আমার এই বাড়িতে চলে আসলে। ছি ছি ছি, আমার ভাবতে লজ্জা লাগছে যে তোমার মতো একটা খেয়া গাইয়া লোকটা আমার এই বাড়িতে আসছে, তার উপর পুরো শরীরের মধ্যে গন্ধে থাকা যাচ্ছে না। বন্ধে, তুমি যে আমার ছোট ভাইয়ের বউ, আমি আমি জানতাম না, আমি জানতাম না। আমার তুমি মাফ করে দাও বোন, আমি ভুল করে ফেলছি বোন। ছি ছি ভাইয়া, আপনি এভাবে আমার কাছে মাপ চাইবেন না। মাপ তো আমার চাওয়া উচিত। আমি জানতাম না যে আপনারা সাগরের ভাইয়া ভাবি। অপরিচিত লোক ভেবে আমার বাসায় নিয়ে এসেছিলাম, কিন্তু দেখেন পরিস্থিতির কি খেলা। আপনি ঠিকই আপনার ছোট ভাইয়ের বাসায় এসেছেন। তার মানে তুমি এই ছোট লোক মিসকিনদের এই বাড়িতে আসার ব্যাপারে সহযোগিতা করছো? অদ্ভুত তো ব্যাপারটা। আর আমি তো কোনোভাবেই মিলিতে পারতেছি না। তোমাকে আমি বলছিলাম না, তোমাকে তো আমি বলছি এরকম ছোট লোক, গরিব, ফকির, মিসকিন এই বাড়িতে আসবে না, তাদেরকে গ্রহণ করা যাবে না। তারপরে তুমি কোন সাহসে এরকম চাষা ভুষাদের এই বাড়িতে ঠাঁই দিলে? আমি তোমাকে কিভাবে বোঝাবো যে আমার একটা মান সম্মান বলে কথা আছে? তুমি তো ভালো করে জানো আমি একটা শিল্পপতি। শুধু তাই না, আমার নাম ডাক আছে। আর এরকম ফকির, মিসকিন, গরিব, অসহায় মানুষ আমার বাড়িতে আসে, তারা আমার ভাই ভাবি। এটা যদি কোনোভাবে আমার সোসাইটির লোকজন জানতে পারে, আমার মান সম্মান কোনো কিছু থাকবে না। কেন তুমি বোঝো না? ঠিক কথাই কইছিস রে ভাই। আমি অশিক্ষিত, মূর্খ, খেত খামারিতে কাজ করে খাই, চাষি। তুই সোসাইটিতে মুখ থাকতে পারবি না। কাউরে বলার দরকার নাই ভাই। আমি যে একজন অশিক্ষিত, মূর্খ, চাষি, বলার দরকার নাই ভাই। তাহলে তুই যে কষ্টটা পাবি, এটা আমি সহ্য করতে পারবো না ভাই। আমি ভুল করছি, তুই আমার মাফ করে দে। যা ঘরে যা, ঘরে গিয়ে বিশ্রাম নে, গোসল টোসল করে খান রে ভাই। এই তুমি চুপ করো, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর তুমি যে কাজটা করলে না, ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, এর মধ্যে আমি আর নেই। কি এইবার তোমার শোক পিসছে? সারাক্ষণ তো শুধু ভাইয়ের প্রশংসা কইরা যাও। আমি কিছু কইলেই আমারে যা নয় তা উল্টা পাল্টা কো। তোমার ভাই এখন তোমার লাগে কেমনে বেইমানি করলো? ভাবি, ভাইয়াকে আপনি প্লিজ এভাবে বলবেন না। আসলে সাগর খুব ভালো ছেলে, প্রথম থেকে ও এরকম ছিল না। হয়তোবা অফিস করে এসেছে তো, অনেক কাজের চাপ, বিশ্বাস করেন, এই জন্য মাথাটা গরম আছে, ভুলভাল বলে ফেলেছে। আপনারা এটা নিয়ে কষ্ট পাবেন না, সব কিছুর জন্য আমি সরি। আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন। একটা কাজ করেন, চলেন আপনাদেরকে রুম দেখিয়ে দিই, আপনারা রেস্ট নেবেন। চলেন, আসেন ভাই, আসেন। আসো, এগুলো? এখানে রাখো। জি, বাজার? ঠিক আছে, তুমি যাও। কি বলতে চাও? তুই কষ্ট করে গেত আবার বাজারে গেলি, তুই আমারে কইতি আমি নিজে বাজারে যাইতাম। আরে বাবারে, তোর ভাই কি মরে গেছে? এখনো পয়সা আছে, তোরে বয়া বয়া কামাই করে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে। আর কালকে বিকেলে আমি বাজারে গেলাম, অনেক কিছু বাজার করে লই আইছি। কেন তুই গেলি কত? কি যেন বললে, মরে যাওয়ার কথা? এই তোমার মতো মানুষের তো মরে যাওয়া উচিত। আর কি বললে? তুমি গতকাল আমাদের জন্য বাজার সদাই করে নিয়ে আসছো। কি ভাবছো তুমি যেগুলো বাজার সদাই নিয়ে আসছো ওই সমস্ত খাবার আমরা খাই? হ্যাঁ, ওই লতা পাতা, শাক সবজি, আর কি যেন ওই পচা মাছের গন্ধ আবার নাকে আসলো। আরে এইসব খাবার মানুষ খায় নাকি? হ্যাঁ খায়, কেন খাবে না? তোমার মতো নিম্ন শ্রেণীর কিছু মানুষ আছে না, তারা খায়। চাষা ভুষা, অশিক্ষিত খ্যাত, যাতে কোনো লজ্জা শরম নেই, আত্মসম্মান বোধ নেই, যাতে কোনো ব্যক্তিত্বই নেই,
তারাই তো খাবে, স্বাভাবিক ব্যাপার। তোমরা খাবা। আরেকটা কথা, তুমি এই বাড়িতে আছো, তোমার বউটাকে নিয়ে আসছো। আমি কিন্তু সায় দিই নেই, আমার কোনো ইচ্ছে নেই যে তোমরা এই বাড়িতে থাকো, কিন্তু আমার তো কোনো কিছু করার নেই। আমার বউটাকে তো আমি কোনো কিছু বলতে পারছি না। তারও একটা কারণ আছে, কারণ আমার শ্বশুরের যে অবস্থান, কোনোভাবে যদি তার সাথে আমার খারাপ কিছু হয়ে যায়। আজ যাই হোক, ওই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। তোমাকে আমি যেটা বলছি মন দিয়ে কথাটা শোনো। আর তুমি যে বাজার সদে নিয়ে আসছো, তুমি আর তোমার বউ, তোমরা দুজন আলাদা রান্না করে খাও, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এটা ভেবো না যে আগের মতো আমরা সবাই এক টেবিলে বসে খাবো, সেই সুযোগটা আর নেই। তোমরা তোমাদের মতো, আমরা আমাদের মতো। ক্লিয়ার? আর একটা কথা, তুমি আর আমাকে ভাই বলে ডাকবে না। আজব ব্যাপার, দেখা হলে শুধু ভাই ভাই ভাই, এইসব কথা শুনলে না আমার বিরক্ত লাগে। আমি তোরে বাইক হলে তোর কাছে বিরক্ত লাগে? হ্যাঁ, শুধু বিরক্ত না, চরম লেভেলের বিরক্ত। মানে আমি এক কথা সহ্যই করতে পারি না। মানে কিভাবে সহ্য করবো? তোমার সাথে তো আমার কোনোভাবেই যায় না। তোমার স্ট্যাটাস কি আর আমার স্ট্যাটাস কি? এতবার বললাম, এত কথা শুনাইলাম, তারপরে তো স্যাঁচড়ার মতো এখানেই পড়ে আছো। আর তোমার এই মুখটা দেখলে না আমার এতটা বিরক্ত লাগে, আমি বলে বুঝাতে পারবো না। একটা কথা কান খুলে শুনে রেখো, আমি তোমাকে শেষবারের মতো বুঝিয়েছি, তুমি আমাকে ভাই বলে ডাকবে না, মানে এটাই শিওর। আর এদিক সেদিক যেন না হয়। আর আমিও পাগল হয়ে গেছি, সামান্য একটা ছোট লোকের সাথে কথা বলে আমার সময়টা আমি অপচয় করছি। আরে বাবা, আমি শিল্পপতি মানুষ, আমার সময়ের না অনেক মূল্য আছে। সবাই যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে। সেটা তো তুমি বুঝবা না। আমার সময়ের মূল্য আছে, কিভাবে সময় মেনটেন করে চলতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর তোমার সাথে কথা বলে সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না। এতক্ষণ তোমাকে আমি যা যা বলেছি মনে রেখো। ভাইয়া, হ্যাঁ? আড়াল থেকে আমি সবকিছু শুনেছি। সবকিছুর জন্য আমি দুঃখিত, কিন্তু ও আগে এরকম ছিল না। জানি না যে হঠাৎ করে ওর কি হয়ে গেছে। ও তো আপনারই ছোট ভাই, ছোটবেলা থেকে ওকে আপনি চেনেন, আমার থেকে বেশি ভালো করে চেনেন। আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে ওর এতটা পরিবর্তন কি করে হয়ে গেল। আসলে টাকা টাকা এতই খারাপ জিনিস যে মানুষ একবার টাকার লোভে পড়ে যায় তারা অহংকারী হয়ে যায়। আর এই মানুষগুলো আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। সব কিছুর জন্য আমি দুঃখিত ভাইয়া। দাদা ভাই, আমি আমার ছোট ভাইয়ের কথায় কষ্ট পাই না রে ভাই। ও ছোট মানুষ, একটা ভুল করে ফেললে বড় ভাইকে কষ্ট পেলে হয়? ও যা বলছে সবই ঠিক, ও তো শিল্পপতি না। অনেক মানুষের সাথে চলতে হয়, মান সম্মান বজায় চলতে হয়। আমার মতো চাষির পরিচয় দিলে কি হয়? ওর কথা ঠিক আছে, আমি যে এত ভাই ভাই করি এটা করা ঠিক না। আমার ভাই ঠিক কথাই বলছে। আমার মতো চাষি কামলা, ওর অভিযোগ কত এরকম আছে, ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে। আর এই জায়গায় যদি আমি ওর ভাই ভাই করি, ওর মান সম্মান করি যাই, এটা আমি বুঝি, এটা আমার ঠিক হয় নাই। যাও, আমার ভাই অফিসে যাইব, নাস্তা বানায় তো। ভাইয়া নাস্তা রেডি করাই আছে, কিন্তু আপনার ছোট ভাই একা খাবে? আপনি তো গতকাল রাত থেকে কিচ্ছু খাননি, আর এভাবে যদি চলতে থাকে তাহলে শরীর খারাপ হয়ে যাবে। আপনি আপনার ভাইয়ের সাথে খেয়ে নেন। আমার খিদা নাই রে বোন, খিদাটা মরে গেছে। খিদা নাই, আমি তো বাইরে যাবো, কাজ আছে তো। সাগরে তো নাস্তা রেডি করে তো। সারা বাচ্চা আরে সাগর, তুই এখানে এই অফিসে? তুই এখানে? আপনি কে? আপনি আমার নাম ধরে কেন ডাকছেন? আরে তুই আমাকে চিনতেছিস না? আমার নাম আশরাফুল, আমি বাদবরে চামচা ছিলাম। এই, তুই তো মাত বলে চামচা, তুই এখানে কেন? তোকে আমার অফিসে কে চাকরি দিয়েছে?
আরে মাতবর সাহেব যখন তোর ভাই ভাবির বাড়ি থেকে বাইর করে দিছে, আমি সেই রাগ করে মাতবর সাহেবের চাকরি সাইডে দিয়ে এই অফিসে চাকরি নিছি। এই চুপ কর, চুপ কর, আস্তে কথা বল। এটা আমার অফিস, আর আমার অফিসে আমাকে কেউ তুই করে কথা বলবে এমন কারো সাহস নেই। তোর মতো একটা ছোট লোক আমার অফিসে চাকরি করে আমাকে তুই করে কথা বলছে? কি রে, তুই তো এতদিন মাত ভরে সামসামি করতি। আমি তো জানি, আমি খুব ভালো করে জানি এই তুই ছোট লোকের বাচ্চা। তুই আমাদের এলাকায় কি কি করেছিস সবকিছু আমার মাথায় আছে। এখন কোনো কাজ কাম না পেয়ে ঢাকা শহরে এসে আমার অফিসে চাকরি নিলি, তার উপর আবার আমাকে তুই তো করে করে কথা বলছিস। তোর সাহস দেখে তুমি অবাক হয়ে যাচ্ছি রে। আমার অফিসে চাকরি করতে গেলে আমাকে কখনো ভুলেও তুই বলা যাবে না। স্যার স্যার স্যার, আর যদি এদিক সেদিক হয়ে যা না, বিশ্বাস কর তুই তো এই অফিসে চাকরি করতে পারবি না। এই শহরে কিভাবে থাকিস সেটা আমি খুব ভালো করে দেখবো। ঠিক আছে, আমি এখন থেকে স্যার ডাকবো। দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে আছিস কেন? যা জায়গায় নিয়ে যা। ঠিক আছে স্যার। কি ব্যাপার, আমার সাথে হচ্ছেটা কি? কিছু তো বুঝতে পারছি না। সাগর, তোমার ভাই অনেক দিন ধরে অসুস্থ। তারে কতবার করে কইছে একটা ডাক্তার দেখাইতে, সে দেহামু করে আর ডাক্তার দেখায়নি। এখন আমার অবস্থাও ভালো না, আমার তারে ডাক্তার দেখানোর মতো সামর্থ্য নাই। তাই ভাই, তুমি যদি কিছু টাকা দিতা তাহলে তোমার ভাইরে একটা ভালো ডাক্তার দেখাইতাম। এই, আপনি কি পাইছেন? আমি কি টাকার গাছ? আপনি এসে আমাকে বললেন যে টাকা পয়সার দরকার, আমি টাকা পয়সা দিয়ে দিলাম। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি আছি চিন্তার মধ্যে, আমার নতুন একটা বাড়ি কিনতে হবে, অনেক টাকা পয়সার দরকার। এতগুলো টাকা কিভাবে কি জোগাড় করব, কিভাবে কি করব সেই চিন্তা আমি বাঁচি না। আর উনি আসছে ওনার জামাইয়ের জন্য টাকা চাইতে। টাকা মনে হচ্ছে যে হাতের মোয়া চাইলে পাওয়া গেল। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এতে করে যদি আপনার ওই জামাই মানে ওই চাষা ভুষা লোকটা সে যদি অসুস্থ হয়ে মারাও যায়, তাতে আমার কোনো কিছু যায় আসে না। ভাই, তুমি এটা কেমন কথা কইলা? সে ভাই তোমার ছোট থেকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে। সে ভাই তোমার কথা চিন্তা করে কোনোদিন সে নিজে একটা সন্তান পর্যন্ত নেয় নাই। আমি এখন পর্যন্ত সন্তান হারা। এই ভাই নিজে না খায়া তোমারে খাওয়াইছে, নিজে পড়ালেখা না করে তোমারে পড়ালেখা করাইছে। আর সেই ভাইয়ের থেকে আজকে তোমার কাছে টাকার মূল্য অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে টাকার মূল্য বেশি হয়ে গেছে, কারণ পৃথিবীতে টাকাই সবকিছু। আমার কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে মানুষজন আমাকে মূল্যায়ন করবে। আমার কাছে টাকা পয়সা না থাকলে মানুষজন আমাকে মূল্যায়ন করবে না। আর আমি কেন ওরকম একটা চাষাভুষের পিছনে টাকা পয়সা ব্যয় করবো? আমি তো পারবো না, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমার কাছে টাকার মূল্য অনেক বেশি, আর ওই সম্পর্ক তো আমি মেনেই নেই। ভাই কিসের ভাই, কার ভাই? একটা গরিব অসহায় চাষাভুষা মানুষ, আর আপনাদেরকে তো আমি মেনেই নেই। আর আপনারা কেন আমাকে এই সমস্ত কথা বলবেন? আমি কি বোঝাতে পেরেছি? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এখন আসতে পারেন, যান এখান থেকে। কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, টাকা পয়সা এই সেই নানান কথা। সাগর, এসব কি হচ্ছে? সামান্য কিছু টাকার জন্য তোমার মায়ের সমান ভাবির সাথে খারাপ ব্যবহার করলে এটা তুমি ঠিক করোনি। দিন যাচ্ছে আর তুমি অমানুষ হয়ে যাচ্ছ। তোমার ভাইয়া অসুস্থ, ট্রিটমেন্ট করতে হবে, আর এই সামান্য কিছু টাকা তুমি দিতে পারছো না। তোমার না কোটি কোটি টাকা আছে। আমার ভাবতেও লজ্জা লাগছে যে আমি তোমার মতো একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি। দিন যত যাচ্ছে অমানুষ হয়ে যাচ্ছ। মনুষ্যত্ব বলতে তোমার মধ্যে কিচ্ছু নেই। আমি বুঝতে পেরেছি, আমি সব কিছু বুঝতে পেরেছি। তোমার কাছে মায়ের থেকে মাসির দরদ বেশি একটা কথা আছে না, সেটাই হয়েছে। তোমার সমস্যা কি? তোমার কাছে যদি মনে হয় আমাকে ভালোবেসে বিয়ে করে চরম একটা ভুল করেছো, ওকে ফাইন, দরজা খোলা আছে, তুমি সসম্মানে যেতে পারো। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। একটা কথা বলি, আমার কাছে যদি টাকা পয়সা থাকে না, তোমার মতো অনেক মেয়ে আমি পাবো, আমার লাইফ পার্টনার হবে। টাকাটাই পৃথিবীতে সবকিছু। যার টাকা আছে তার কদর আছে, যার টাকা নেই তার কোনো কদর নেই। আর সেই কারণে টাকাকে আমি এত বেশি ভালোবাসি। আরেকটা কথা, এই ছোট লোকদের অভিনয় দেখে তুই ভেবে নিও না এই ঘটনাটা সত্যি সত্যি হচ্ছে। আরে বাবা, ওরা যখন জানতে পারলো যে আমার অনেক টাকা, কোটি কোটি টাকা, টাকার কোনো শেষ নেই, ঠিক তখনই এই নাটকটা সাজিয়েছে, অভিনয় শুরু করেছে। আর
কোনো কিছু না জেনে না বুঝে সেই অভিনয় দেখে মুগ্ধ হয়ে কান্না করা শুরু করলে সেটা মেনে নিলে আমি তোমাকে সাফ সাফ জানিয়ে দিলাম, ওই চাষা ভুষার পিছনে আমি কোনো রকম টাকা ব্যয় করতে পারবো না, আর তার প্রতি আমার দরদ ভালোবাসা কোনো কিছু নেই। ওকে? আর একটা কথা, এই তুমি ওদেরকে চিনতে পারোনি। প্রথম দিকে তোমাকে চিনতে না পারলেও এখন আমি তোমাকে ঠিকই চিনতে পারছি। তুমি যে কেমন ছেলে সেটা সবাই খুব ভালো করেই জানে, একমাত্র আমি জানতাম না। কিন্তু তোমার এই আসল চেহারাটা এখন আমার সামনেও খুলে গেছে। লজ্জা হওয়া উচিত তোমার, অমানুষ একটা। আরে কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, সমাধান তো দরকার। এইভাবে চলতে থাকলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তোমার এমন দেয়া যাইতেছে কে? আমার অসুস্থর জন্য টাকা পয়সা চাইছো আর সাগর কিছু বলছে না? আরে না, সাগর এমন কোনো কথা কয়নি। সাগর আমারে কইছে, ভাবি তুমি কোনো চিন্তা করো না, ভাইয়ের চিকিৎসার লাগে যত টাকা লাগে আমি যেমনি হোক সব টাকা জোগাড় করুম, আর আমি থাকতে আমার ভাইয়ের বিনা চিকিৎসায় মরতে দিব না। সাগর এই কথা বলছে? ওরে আমি জানতাম আমার ভাই আমার যত কথাই কো আমার কাছ থেকে জীবনে মুখ ফুরিয়ে নিব না। তুই আমার কত কথা কইতি, আমার ভাই আমার দেখবো না, কোন রকম যত্ন করবো না। তোর কথা হয় না রে বউ, তোর কথা হয় নাই। এরে কয় রক্তের ভাই, হ্যাঁ আমার কষ্ট বিফলে যায় নাই, বিফলে যায় নাই। তোমার ভাই কি কইছে এটা যদি আমি তোমারে একটাবার কইতাম তাইলে তোমার কি অবস্থা হইতো আল্লাহই জানে। শুধু তোমাকে ভালো রাখার জন্য আমাকে আজকে তোমার সাথে মিথ্যা কথা কইতে হইল। এরে বউ, এরকম চুপ হয়ে আছো কেন? এখন তো তোমার খুশি হওয়ার কথা। এখন আমার ভাই আমার টাকা দিব, এই টাকা দিয়ে আমি চিকিৎসা করে তারপর সুস্থ হয়ে যাবো, একবারে সুস্থ হয়ে যাবো। আর তোমার প্রতিদিন আপনার কানের কাছে আইসা জ্ঞানের করতে হইব না, ডাক্তার দেখান। হ্যাঁ, আমি আজকে অনেক খুশি, আমার মতো খুশি এই দুনিয়াতে আজকে আর কেউ নাই। বৌরে, তুই যে আমার মিথ্যা কথা বানায় বলছিস সেটা আমি খুব ভালো করে জানি রে বউ। এই বাইরে নিয়ে তুই কিছু বলছস, আমি যে তোরে কত অপমান করছি আমার নিজেরও হিসাব নাই। কিন্তু আজকে তুমি আমার সেই ভাইকে বাঁচানোর জন্য আমার মিথ্যা বানায় বলতেছ। আমি যদি তোমারে তখন ডাকতে না যাইতাম তাহলে তো আসল কথা আমি শুনতে পারতাম না রে বউ, শুনতে পারতাম না। সাগর, আজকে তুমি তোমার বড় ভাইয়ের সাথে এই কাজটা একদম ঠিক করোনি। কোন কাজটা? কোন কাজটা তুমি এখনো বুঝতে পারছো না? তুমি তোমার বড় ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছো। এতদিন যাবত তোমার ভাইয়ের সাথে কোনো দেখা সাক্ষাৎ ছিল না, আজকে অনেকদিন পর তোমার বড় ভাই তোমার বাসায় এসেছে, কিন্তু তারপরেও তুমি তার সাথে খারাপ ব্যবহার করে গেলে। তুমি না বলছিলে যে তোমার বড় ভাই ছোট থেকে তোমাকে অনেক আদর যত্ন করে বড় করেছে, তুমি যখন যেটা আবদার করেছো তোমার সব আবদার পূরণ করেছে। আর এই যে এখন তুমি প্রতিষ্ঠিত হয়েছো, এটার কারণও তোমার বড় ভাইয়া। তোমার বড় ভাইয়া যদি তোমাকে টাকা না দিত তাহলে কখনো তুমি এই পজিশনে আসতে পারতে না। সবকিছু ভুলে গেলে, এতটা অমানুষের মতো কাজ করলে তুমি। আবার ভাবতেও অবাক লাগছে যে তোমার মধ্যে এত পরিমাণ পরিবর্তন এসেছে। এই কাজটা তুমি একদম ঠিক করোনি। তুমি জানো তোমার ভাইয়া তোমার এই ব্যবহারে আজকে কত কষ্ট পেয়েছে? কি কষ্ট পাইছে? কে কষ্ট পাইলো আর কি কষ্ট পাইলো না এটা তো তোমার দেখার বিষয় না, আমারও দেখার বিষয় না। আমি বুঝলাম না, তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই ওদের কিনে পড়ে থাকা কাজ? হ্যাঁ, আরে বাবা, বড় ভাইদের তো দায়িত্ব থাকে, ছোট ভাইদের প্রতি ভালোবাসা থাকবে, ছোট ভাইয়ের জন্য কষ্ট করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর ওই যে গ্রামের চাষাটা তো সেই কাজটাই করেছে, তার দায়িত্ব পালন করেছে। তো আমি কি করব? ওই গ্রামের চাষা বসা লোকটাকে আর তার বউটাকে, এই দুইটা মানুষকে আমার মাথার উপর রেখে নাচাবো? এটা আমার কাজ? আমি তোমাকে বলি কি, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি আমার অবস্থানটা জানো না, আমি এই শহরের বড় শিল্পপতি, আমার একটু সম্মান আছে। আর এই যে গ্রামের চাষা ভুষা মানুষকে যদি আমি ওই পরিচয়টা দিই যে আমি তোমার ভাই, তুমি সবাইকে বলে বেড়াও, কিংবা সে যদি কোনোভাবে কাউকে বলে যে আমি তার ভাই, আমার মান সম্মান যে থাকবে? আরে থাকবে না রে বাবা,
সেই জন্য বলে কি ওদের কথা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি তোমার স্বামী, তুমি সবসময় আমাকে নিয়ে ভাববে, তা না করে ওই গ্রামের লোকগুলো কিনে পড়ে আছো, গরিব মানুষ কিনে পড়ে আছো। শোনো, এখন থেকে মানে প্রয়োজন ছাড়া ওদের সাথে বেশি মিশবে না। মেশার দরকারটা কি? মেশার কোনো দরকার নাই। আরেকটা ব্যাপার, ওই যে এক টেবিলে খাইতাম, বিভিন্ন ভালোবাসা তুমি দেখাইছো না, এটা একেবারে আস্তে আস্তে করে কমিয়ে দাও। কমিয়ে দিয়ে যেভাবে সম্ভব আমাদের এই বাড়ি থেকে ওদেরকে তাড়িয়ে দাও, এটাই ভালো হবে। আমার কথাটা শোনো, বুঝো। একদমই না। তুমি আমাকে যেটা বলছো এই কাজটা আমি একদমই করব না, কারণ আমি তোমার মতো এতটা অমানুষ না। আমার ভিতর না মনুষ্যত্ব বোধ আছে, আমি বুঝি। আমি একটা রক্তে মাংসে গড়া মানুষ। আমি কি করে সবকিছু জানার পরেও তোমার ভাইয়া ভাবির সাথে না মিশে খারাপ ব্যবহার করে থাকবো? আমি থাকতে পারবো না। আর খবরদার, আজকের পর থেকে আমি কার সঙ্গে মিশবো, কার সাথে মিশবো না, এসব কথা তুমি আমাকে বলতে আসবে না। আমার যেটা ভালো লাগবে আমি সেটা করবো। আর তোমার মতো অমানুষকে সব বুঝিয়ে কোনো লাভ নেই। তোমার যা খুশি তুমি তাই করো। তুমি কেন বুঝতে পারছো না ভাই? আমি যাব তো। আর বাবা, মিটিংটা তো আমাকে অ্যাটেন্ড করতেই হবে। আমাকে একটু সময় দাও। ওকে ওকে, ঠিক আছে। বাইরে দুপুরের খাওয়ানোর টাইম হয়ে গেছে, খাবি না? তুমি তুমি আমার অফিসে কি করে আর এখানে কেন আসলে? বা আসলে হয়েছে কি, প্রতিদিন তো তোর বউ আয়, হঠাৎ করে দেই তোর বউ দুপুরে খাওয়ান নিয়ে যাইতেছে। আমি কইলাম তুমি লেগা বাড়ির বউ, তুমি কি লেগা খাওয়ান নিয়ে যাইবা? আমার মতো একটা বড় ভাই থাকতে তোমার যাওয়ার দরকারটা কি? এই কারণে তোর বউর কাছ থেকে ওই খাবারের বাটিটা নিয়ে আমি নিজে চলে আইছি। আয়, ওই টেবিলে খাওয়ান পাচ্ছি, আমার চোখের সামনে পয়সা পয়সা খাবি। আয়। আর আস্তে আস্তে, এখানে আস্তে কথা বলো। এটা আমার অফিস, এটা আমার বাসা না যে তুমি তোমার মতো কথা বলবে। আরে বাবা, এখানে নানান পদের মানুষ আছে, আমার কোটি টাকার বিজনেস এখানে ডিল হয়। আর তুমি যেভাবে আমার সাথে কথা বলছো, তুমি তুমি যে আমার ভাই, এটা যদি কোনোভাবে আমার অফিসের লোকজন বা বাইরের লোকজন জানতে পারে, আমার সম্মান একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি তোমার আবেগের জায়গায় কাজ করেছে, তাই তুমি চলে এসেছো। আচ্ছা শোনো, এটা যেহেতু আমার অফিস, হ্যাঁ, এখানে এভাবে কথা বলা যাবে না। কথা বললে খুব আস্তে কথা বলতে হবে, ঠিক আছে? এইটা তুই কোনো কথা কইলি রে ভাই? তুই হইলি গিয়া এই অফিসের মালিক, আমি আস্তে কথা কইতে যাবো? আমি আর জোরে কথা কমু? হ্যাঁ। আরে চুপ করো। চুপ করতে বলেছি না? তুই একটা চাষা, ছোট লোক, গরিব, কোন সাহসে আমার অফিসে এসে তুই করে কথা বলছিস? হ্যাঁ, সে সাহস তোকে কে দিয়েছে? অধিকার তোকে কে দিয়েছে? আর তোর মতো ফকির মিসকিনের সাথে আমি তুই করে কথা বলবো? তোকে আমি ভালো মতো বলছি, যদি সুন্দর মতো কথা বলা যায় ওকে ফাইন, নয়তো তাইলে তাইলে কি? আমি বাধ্য হব এই তোমার মতো একটা ছোট লোকের গায়ে হাত তুলতে। ওকে, তাই ভালো ভালো বলছি, খুব সুন্দর মতো এখানে আসছো, সুন্দর মতো এখান থেকে চলে যাও। আর এই যে খাবার বাটিটা পাশে রেখে আসছো না, যাওয়ার সময় সবাইকে বলবে আমার অফিসের একটা নিয়ম আছে, কে আসলো, কে যাচ্ছে, কার পরিচয় কি, সবকিছু উল্লেখ করা আছে। আমি এটাও বুঝতে পেরেছি এই তুমি ছোট লোক, তুমি মনে হয় আসার সময় ওখানে লিখে দিয়েছো তুমি আমার ভাই। হ্যাঁ, ভুলে যাও, যাওয়ার সময় বলবে আসলে আমি একটু আবেগে পড়ে ভুল করে ভাই কথাটা লিখেছি। আমি ভাই না, আমি ভাইয়ের মতো জানি, কিন্তু সে আমার স্যার, আমি তোর বাড়ির চাকর, এই চিন্তাটা থাকতে হবে। ওকে, তোমাকে খুব ভালো ভালো বলছে, খুব সুন্দর মতো কথা বলছে, সসম্মানে এখান থেকে চলে যাও। আর তা না হলে আমি বাধ্য হব দারোয়ানকে ডেকে ঘর ধাক্কা দিয়ে তোমাকে তাড়িয়ে দিতে। যা বলছি, যাও। কত বড় সাহস, আমার অফিসে পর্যন্ত চলে আসছে, কেউ দেখেনি তো? হ্যালো, বলো। কি কি বলে তুমি? মানে আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, সব কিছু পুরো ছাই হয়ে গেছে? আর এই কথাটা আগে কেন বলেনি আমার? হ্যালো, এইটা আমি কি শুনলাম? আমার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। মনি, এদিকে এসো, সব কিছু শেষ হয়ে গেছে।
কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? আরে আমার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, সবকিছু ছাই হয়ে গেছে, আমি আমি নিঃস্ব হয়ে গেছি। আমি আমি আরে কি হলো তোমার? তুমি তুমি এমন করতেছো? ভাইয়া, ভাবি, ভাইয়া, ভাবি, তাড়াতাড়ি এদিকে আসেন। তুমি কথা বলতেছো না কেন? ভাই দেখেন না, দেখেন না সাগর জন্য কি হয়েছে, একটু দেখেন। এই সাগর, এ ভাই তোর কি হয়েছে ভাই? সাগর ওঠ ভাই, পরে রুমে নিয়ে যেতে হবে। চিন্তার কোনো কারণ নেই, যে ওষুধগুলো দেওয়া হয়েছে এগুলো রেগুলার খাওয়ান, আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে। ভাই, আমি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও ভাই, তাহলে তুমি মনে শান্তি পাবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। কি করছ রে ভাই? তোর স্থান তো আমার পায়ে না, আমার বুকে। সি সি সি, তুই আমার কাছে ক্ষমা চাইতেছিস কেন? আমি তো গরিব চাষা, আমার কাছে ক্ষমা চাইছ না, তাহলে তোর এই বড় লোকের দুনিয়ায় তোর মায়ের সম্মান থাকবো না। আমার কাছে ক্ষমা চাইছ না তুই? না 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 ভাই, এই আমি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি, আর অন্যায় করছি বলে সেই পাপের ফলটা আমি এখন পাচ্ছি। ভাইয়া, ওকে মাপ চাইতে নিষেধ করেন না, ওকে মাপ চাইতে দেন। কারণ এতদিন যাবত একটা মোহের মধ্যে ছিল, একটা ঘোরের মধ্যে ছিল, কোনটা ঠিক কোনটা বেঠিক কিচ্ছু বোঝেনি, ইচ্ছে মতো সবার সাথে খারাপ ব্যবহার করে গেছে টাকার অহংকারের কারণে। আজকে আপনি যদি ওকে মাপ না করেন তাহলে ও কোনোদিনও ভালো থাকতে পারবে না। দেখছো তুমি, কথায় আছে না, অহংকার পতনের মূল। আজকে তোমার সঙ্গে সেই সেম জিনিসটাই ঘটেছে। তোমার অহংকারের কারণে আজকে সবকিছু ধ্বংস হয়ে গেছে, তুমি সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছো। তোমার কাছে টাকা পয়সা এখন কিচ্ছু নেই। যাই হোক, এখন যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। আমার শুধু একটা রিকোয়েস্ট থাকবে, আর কখনো কোনোদিনও এই ফেরেশতার মতো ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না। হ্যাঁ, তুই সত্যি বলেছ। এই মানুষটা আসলে ফেরেশতার মতো। আর তা যদি না হতো তাহলে আমার জন্য এত কিছু করতো না। আমি তাকে এত অবহেলা করলাম, তারপরও আমার প্রতি যে ভালোবাসা আমার ভাইটার কমে নাই। কিন্তু আমি লোভে পড়ে অন্ধ হয়ে গেছি। আমার কাছে মনে হয়েছিল টাকা পয়সা ধন সম্পদ এসবই ঠিক, কিন্তু যে ভাইটা আমাকে এতদিন কষ্ট করে মানুষের মতো মানুষ করছে, আমাকে লেখাপড়া শিখেছে, সেই মানুষটার সাথে আমি এমন খারাপ ব্যবহার করলাম। আমি অনেক বড় ভুল করছি, বিশ্বাস করো। আমি যদি বুঝতে পারতাম না এতদিনে যে টাকার থেকে ভাইয়ের সম্পর্কের মূল্য অনেক বেশি, আমি কখনো তোমার সাথে এমনটা করতাম। শুধু তুমি না, আমি যে কিনা আমার মায়ের সমতুল্য, আমার নিজের সন্তানের মতো দেখছি, সেই ভাবিরে পর্যন্ত আমি খারাপ কথা বলছি, তার মূল্যায়ন করি নাই, অবহেলাই করছি। ভাবি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তো তুমি আমাকে ক্ষমা করে দিবা না? আমাকে ক্ষমা করে দাও না। না না, তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো কেন? তুমি যত অন্যায় করো, যাই করো না কেন, আমরা এতে কখনো রাগ করিনি। আর তার থেকে বড় কথা, আমরা তো তোমার লেগে কখনো সন্তানও নেইনি, কারণ তোমারে আমরা সন্তানের মতো করেই দেখছি সব সময়। ভাই, আমার এই ভাবিটা আমাকে ক্ষমা করে দিল, তুমি আমাকে ক্ষমা করে দিছো। এখন আমার কি যে শান্তি লাগতেছে আমি তোমার বলে বুঝতে পারবো না। আমার ফ্যাক্টরি পুরো ছাই হয়ে গেছে। শুধুমাত্র এই যে আজকে এখন যে ঘটনাটা ঘটতেছে না, এটা ঘটার জন্য। সত্যি
টাকা পয়সা সব কিছু না, রক্তের সম্পর্ক সব। আমাকে ক্ষমা করে দাও। রে আমি তো বড়, ছোটরা যদি ভুল করে বড়রা কি রাগ করে থাকতে পারে? আমি সব ভুলে গেছি, আমার কিছু মনে নাই। আজ থেকে তুই আর আমি দুই ভাই একসাথে থাকুক। আয় আমার বুকে আয় ভাই, আজ থেকে তুই আর আমি ভাই।